চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সেমও থাকছে। কলকাতার সিন উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1 2 3। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300 400 হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে থিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এ ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16ই জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়ল বাঙালি আত্মার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতেরও আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহা নিষ্ক্রমণ, 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কি? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। এত মরবিড জিনিস দিয়ে ইতিহাস শুরু হবে? আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে, তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলে? সে তো ক্লিফ রিচার্ডও ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে থাকলে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবনমুখী শুরু করে দিতেন। আর পেলে? পেলে কলকাতায় ছিলেন না? কিংবা লিওনেল মেসি? ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেব টিম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভাবা যায়, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল করছে সেই দিনটা। ওই সালেই কিন্তু ভারতের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমিই ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে তাতে লজ্জার কি? কিন্তু গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না। তাই 1905-এ ঠিক করলো বাংলাকে দুভাগ করে দেওয়া হোক। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছেন, কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই দিকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার নট? বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের জন্য।
হ্যাঁ, আর বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এতেই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর। যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা, মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতা নিন্দে করলে ক্ষেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে। মানে তর্ক লাগাও, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার। প্রথম নাটকটাই হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর 3 বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে। যে সিনটায় ভারতীয় রায়ত